জিতুর রহমানের কাছে একটু প্রশ্ন করবো যে এই যে নন স্ট্রাকচারাল এলিমেন্টগুলোর কথা, নন স্ট্রাকচারাল এলিমেন্টগুলোর মধ্যে কিছু কিছু থাকে যেগুলো আমরা ভবনের মানে পার্টিশন হিসেবে ব্যবহার করে থাকি। যেই পার্টিশন গুলো থাকে এগুলোর ভেতরে আসলে যেটা থাকে যে আমাদের এমইপি মানে মেকানিক্যাল বা প্লাম্বিং ইলেকট্রিক্যাল লাইন গুলো যায়। তো ভূমিকম্পের সময় যখন ঘটে যে এই ধরনের যদি নন স্ট্রাকচারাল মেম্বার গুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সঙ্গে সঙ্গে ঘটতে পারে যে ভেতরের যে ইয়েগুলো আছে, স্পেশালি গ্যাসের লাইন যদি থাকে, সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে একটা বড় ধরনের বিপদ ঘটতে পারে। এইসব ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে প্রোটেকশন নেওয়া উচিত বলে মনে করেন? থ্যাংক ইউ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশকে এরকম একটা টাইমলি ইনিশিয়েটিভের জন্য। এই পার্টিশন ওয়ালের ক্ষেত্রে যদি আমরা ফোকাস করি তাহলে আর্থকুয়েকের সময় কি হচ্ছে যে আমাদের বিল্ডিংটা তো বেসিক্যালি শেকিং করছে, মানে বিল্ডিংয়ের ভিতরে ড্রিফট হচ্ছে, ওয়েভ আসছে। সো প্রথম মেজর কনসার্ন হলো মানে আমরা প্র্যাকটিসে এখন রেগুলার কনভেনশনালি কি করছি আর কোনটা হওয়া উচিত, দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। তো আমি যদি আর্থকুয়েকের কনসার্নটা যদি চিন্তা করে যদি একটা বিল্ডিং ডিজাইন করা হয়, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমার স্ট্রাকচারকে রিজিট করা যাচ্ছে না। এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের স্ট্রাকচারটাকে যত বেশি ফ্লেক্সিবল রাখা যায়, সেটাই কিন্তু স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা আছেন তারা এক্সপার্টিসরা সবাই বলছেন যে এই স্ট্রাকচারটাকে আমরা যত ফ্লেক্সিবল রাখতে পারি। তো ইন দ্যাট কেস আমরা কনভেনশনালি যেভাবে করে থাকছি, বাংলাদেশের বহুল ব্যবহারটা দেখা যায় হচ্ছে ব্রিকের এবং বার্নড ব্রিক, এবং এটা কনভেনশনালি একদম সব জায়গায় ব্যবহার হচ্ছে। তো বার্নড ব্রিকের ক্ষেত্রে আমরা কিন্তু এই টেনজাইল কোয়ালিটিটা কখনোই পাচ্ছি না, এবং সেই ক্ষেত্রে এইরকম আর্থকুয়েকের শেকিংয়ে ড্রিফটিংয়ে এগুলো কিন্তু ইজিলি ফল করবে, এটাতে কোনো ডাউট নাই। তো এখন সেই ক্ষেত্রে অল্টারনেটস কি আছে? তো অল্টারনেটসের জায়গা থেকে আমি সার্ভিস লাইন বা ওই জায়গাটাতে পরে আসি। তো ইন্টারনাল পার্টিশনের ক্ষেত্রে অল্টারনেটসের মধ্যে বাংলাদেশের আমাদের ব্যবহারটা কম যদিও, কিন্তু ইন্টারন্যাশনালি যেটা অন্যান্য জায়গাতে অন্যান্য দেশে ব্যবহারে দেখা যায়, আমি অস্ট্রেলিয়াতে দেখেছি আর অন্যান্য কান্ট্রিতে দেখেছি যে আমাদের ওয়ালটাও বিশেষ করে ভেতরের ওয়ালগুলোকে ড্রাই ওয়াল পার্টিশন করা হয় এবং অ্যালুমিনিয়াম ফ্রেমিং থাকে এবং সেই ফ্রেমিংয়ের সাথে অ্যাঙ্করিং করে বোর্ড দিয়ে কিন্তু ওয়াল করা হয় ইন্টারনাল পার্টিশনের ক্ষেত্রে। এবং এটা আমাদের দেশে এই মেজারটা যদি নেওয়া যেত অ্যাট এনি কস্ট, তো সেক্ষেত্রে কিন্তু বিল্ডিংয়ের লোডিংটাও অনেক কমতো, বিল্ডিংয়ের ফ্লেক্সিবিলিটি বাড়তো। তো এই প্র্যাকটিসটা আসলে আমাদের এখানে নেই। তো ইন্টারনাল পার্টিশনের জায়গাটাতে আমাদের মনে হয় অল্টারনেটসগুলো দেখার জন্য এখন মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় হয়ে গেছে। কিন্তু এখানে অনেক বড় একটা বিষয় হয়, সেটা হচ্ছে যে আমাদের কনস্ট্রাকশন হচ্ছে অলওয়েজ কস্ট ড্রিভেন। সো এখন যখন কনভেনশনাল সিস্টেমের বাইরে যখনই যাচ্ছি, মানে হুইচ ইজ ভেরি প্র্যাকটিক্যাল। আসিফ ভাই, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং সো লং এবং বিউটিফুল প্রজেক্টসে কাজ করছেন, অনেকেই কাজ করছেন। তো আমরা জানি যে যখনই একটা কস্ট ফ্রেমওয়ার্কের বাইরে, যখনই আমি কনভেনশনের বাইরে যাচ্ছি, তখনই কিন্তু কস্টিংটা রেজ করছে। তো যখন সলিউশনস আর দেয়ার, কিন্তু সেই কস্টিংটাকে কিন্তু আবার একটা মানে ইন রিয়েল লাইফ সিনারিও সেটাকে কিন্তু কমপ্লাই করা যাচ্ছে না। তো তখন আবার সেই কনভেনশনাল মেথডেই সবাই যাচ্ছে। কিন্তু এটা একদমই আর্থকুয়েকের জন্য আমি মনে করি যে আমি যতই লিন্টেলস ইউজ করি, যতই বিমের কলাম স্ট্রিপে আমি যতই ব্রিক ওয়াল রাখি না কেন, ইভেন দো ব্রিক ওয়ালস আর টোটালি নট সাস্টেনেবল। এবং দেন কামস টু দ্য সার্ভিসেস লাইনস, যেটা আরও স্পেসিফিকভাবে আপনি আমাকে কোশ্চেন করেছিলেন। সার্ভিস লাইনের ক্ষেত্রে আমি যদি গ্যাসের কথা বলি, তাহলে গ্যাসের লাইন কখনোই কনসিল করার জন্য আমাদের রুলসে নাই। গ্যাসের লাইন অলওয়েজ এক্সপোজ থাকতে হয়। তো সেই ক্ষেত্রে গ্যাসের লাইন যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্পে, এটা আইডেন্টিফাই করা সহজ, কারণ যদি এটা প্রপার ম্যানারে করা হয় এবং যদি এটা এক্সপোজ থাকে গ্যাসের লাইনটা। কিন্তু যদি আদার থিংস, যে প্লাম্বিং লাইনস, ইলেকট্রিক্যাল কানেকশনস, অল দিস থিংস, এটার ক্ষেত্রে কি হবে? তো এইখানে একটা আমি বলতে পারি যে একটা ভুল অনেক সময় অনেক জায়গায় হচ্ছে, অনেক 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 ভালো ভালো প্রজেক্টেও আমরা দেখে আসতেছি। সেটা হচ্ছে যে আমরা যে ডাক্ট কানেকশন, যেগুলো দিয়ে আমরা ভার্টিক্যাল কানেকশনগুলোকে ফ্লো করি, যে ডাক্ট লাইনগুলো, এগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু কনসিল্ড করে ফেলছি। আমরা কিন্তু দেখি যে আমরা ফর বেটার অ্যাস্থেটিক্স, বিল্ডিংয়ের একটা ক্লিন ইমেজের জন্য আমরা কনসিল্ড প্লাম্বিং লাইনস করি, কিন্তু এই কনসিল্ড লাইনগুলো কিন্তু পরবর্তীতে এই ধরনের হ্যাজার্ডে কিন্তু আমাদের মেনটেনেন্সের জন্য একটা অনেক বড় ইস্যু হয়ে দাঁড়াবে। তো সেই জায়গা থেকে যদি একদম স্পেসিফিকভাবে আমি সামারি করি, আমাদের হয়তো সময়ের শর্টেজ আছে, সেটা হচ্ছে যে পার্টিশন ওয়ালের ক্ষেত্রে মানে যেই ওয়াল হচ্ছে স্ট্রাকচারকে ফ্লেক্সিবল রাখতে পারে এবং টেনজাইল কোয়ালিটি সম্পন্ন, দ্যাট মিন অ্যাঙ্কোর্ড ওয়াল,
যেটা অ্যালুমিনিয়ামের হতে পারে বা স্টিল ফ্রেমের হতে পারে, তার সাথে ক্লেডেড, এইগুলো আমি মনে করি যে মোর সেফ। আর সার্ভিসেসের ক্ষেত্রে সার্ভিসেসগুলোকে, এই যে কোনো সার্ভিস লাইনগুলোকে যত বেশি ওপেন রাখা যায় এবং অ্যাক্সেস করার স্কোপটা দেয়া যায়, এইটা হচ্ছে এই আর্থকুয়েক হ্যাজার্ডের জন্য হয়তো বা ওয়ান অ্যান্ড অনলি মেজার হতে পারে। যে কোনো ধরনের ড্যামেজ হতেই পারে, যে কোনো ধরনের ঘটনা ঘটেই যেতে পারে ভিতরে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ আমি এটাকে পরবর্তীতে রিকভারির জন্য সেই জায়গাটাতে আমি অ্যাক্সেসটা রাখছি কিনা, এইটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ। যে আমরা যদি সব সার্ভিসেস লাইনস এবং এই কানেকশনগুলোকে যদি মোস্টলি অ্যাক্সেসেবল করে ডিজাইন করতে পারি। ভূমিকম্পের পরে আমাদের ইভাকুয়েশন রুট যেটা আছে, যে আমি কোন দিক দিয়ে নিরাপদে আমি আমার ভবন থেকে বের হব, তো সেগুলা কি ডিজাইনের সময় কিভাবে প্রফেশনালরা ডিজাইন করে থাকেন বলে আপনি মনে করেন? আর্থকুয়েকের ডিউরিং আর্থকুয়েক তো ঢাকা শহরের জন্য সব এক্সপার্টাইজরাই বলছেন যে ডিউরিং আর্থকুয়েক বের হওয়া যাবে না, বাট আফটার আর্থকুয়েক অবশ্যই ইভ্যাকুয়েশনটা অবশ্যই ম্যাটার। তো সেখানে আমরা আর্থকুয়েকের বেসিসে যেহেতু বলছি, আর্থকুয়েকের পরে আমরা কিন্তু লিফটটা ধরে নিচ্ছি যে লিফটটা ব্যবহার করা যাবে না, কারণ দেয়ার ইজ অ্যান ইনসিডেন্ট অফ পোস্ট শক। তো পোস্ট আর্থকুয়েকের জন্য লিফটটা কিন্তু ওই সময় ব্যবহার করা সেফ না। সো হোয়াট দ্য অল্টারনেটিভ উই হ্যাভ, আমাদের আছে হলো স্টেয়ার। তো স্টেয়ারের ব্যাপারটা আমাদের কোডে, ফায়ারের ব্যাপারটা, ফায়ারের জন্য আমাদের রুট অফ স্কেপ এবং ফায়ার স্কেপের জন্য যেভাবে স্টেয়ারটাকে ডিজাইন করা হয়, যে প্যারামিটারগুলোর কথা বলা হয়, তো সেটাই কিন্তু আর্থকুয়েকের জন্য একই জিনিসই কিন্তু আমাদেরকে কাজ করছে এবং ওই স্টেয়ারটা ব্যবহার করে আমাদেরকে আসতে হচ্ছে। সো আমরা ফায়ারের জন্য, ফায়ার রেজিলিয়েন্সের জন্য যেটা আমরা যেভাবে স্টেয়ারটাকে ডিজাইন করছি, সেই একই ফ্যাক্টরগুলো আমাদের আর্থকুয়েকের জন্য কিন্তু আমাদেরকে সেফ রাখছে। কিন্তু ইন এডিশন টু দ্যাট আমি মনে করি যে একজন সচেতন ডিজাইনার বা আর্কিটেক্ট আরও অনেক কিছু অ্যাড অন করার সুযোগ কিন্তু থাকে। যেমন কি অ্যাড অন করার সুযোগ থাকে, আমি পার্সোনালি যে বিষয়গুলোর দিকে আমার মাথায় আসছে সবসময়, যে যেমন ফায়ার স্টেয়ারের ভিতরে যে রেলিং আছে, সেই রেলিংটার প্রপার্টি কি হবে, সেটা কি অনেক সময় কিন্তু আমরা হয়তো যার সুযোগ আছে সে হয়তো একটু পশ এলিমেন্ট মনে করে হয়তো গ্লাস লাগিয়ে ফেলছে, যতই টেম্পার্ড গ্লাস হোক না কেন। এখন যেই সিঁড়ি দিয়ে আমাকে স্কেপ করতে হবে, সেই সিঁড়িটার ভিতরে যদি এই ধরনের একটা গ্লাস কন্টেন্ট থাকে, সেটা কিন্তু ডেফিনেটলি রিস্কি। ইন এডিশন টু দ্যাট আমরা আরও বলতে পারি যে আমরা একটা স্টেয়ার এমনি কম্পারেটিভলি স্ট্রাকচারাল, একটা বিল্ডিংয়ের ভিতরে স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে আমরা স্টেয়ার কোডটাকে কিন্তু আমরা কম্পারেটিভলি মজবুত স্ট্রাকচার বলতে পারি, বিকজ স্টেয়ার অ্যান্ড লিফট লবি ইজ সাপোর্টেড বাই মেনি কলামস অ্যান্ড কন্টিনিউয়াস স্ট্রাকচার। তো সেই ক্ষেত্রে স্টেয়ারটা স্কেপের জন্য খুবই সেফ। কিন্তু হোয়াট ইফ এই স্টেয়ারের ভিতরে যদি আমরা আবার ডে লাইটের জন্য আবার গ্লাস অ্যালাউ করতে হচ্ছে, সো সেই গ্লাসগুলো যখন আমরা এখানে ডিজাইন করছি, সেইটা কতটা প্রিকশন মেনটেন করে ডিজাইন করা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের স্কেপের ব্যাপারটা হচ্ছে যে ভূমিকম্পের পরে এটা খুবই নর্মাল যে আমরা ধরে নিতে পারি যে ইলেকট্রিসিটি ফেলিওর হবে। তো সেই ক্ষেত্রে আমাদের লবিগুলো, লং এক্সিটের ক্ষেত্রে লবিগুলো যদি কম্পারেটিভলি আর্কিটেক্টরা যদি এখানে ডে লাইটটাকে এনশিওর করার ব্যাপারটা, অন্তত ভূমিকম্প দিনেও হতে পারে, রাতেও হতে পারে, বাট ইফ আই থিঙ্ক যে হ্যাঁ ডে টাইমে এটা সংগঠিত হলো, তো সেই ক্ষেত্রে এই লবিগুলো, স্কেপ রোডগুলোকে যদি কিছুটা ডে লাইটের প্রভিশন যদি এই জায়গাগুলোতে রাখা হয়, তাহলে কিন্তু এটা মানুষকে সাইকোলজিক্যালি ওই সময় একটা রিলিফ দিতে পারে। সেই একটা অনেক বড় ডিজাস্টার হয়ে গেছে এবং এরপরে হয়তো হাজার হাজার মানুষ, আমরা খুব পশ একটা ছোট্ট বিল্ডিংয়ের কথা বাদ দিয়ে আমরা মনে করি সে জাপান গার্ডেন সিটির মতো একটা বিল্ডিং, যেখানে একটা করিডোর দিয়ে 10টা 12টা 15টা অ্যাপার্টমেন্ট কানেক্ট হচ্ছে। তো সেইখানে যদি সেই করিডোরটা যদি ডার্ক হয়, ডিপ্রাইভ অফ লাইট হয়, তাহলে তো ইটস অ্যানাদার স্ক্যারি সিচুয়েশন তৈরি করে। তো সেক্ষেত্রে আমি একদম স্ট্রেট ওয়েতে মনে করি যে বিএনবিসি আমাদেরকে এবং বিধিমালা আমাদেরকে স্টেয়ার এবং এক্সিট রুট হিসেবে যে বিধিমালাতে যে বিষয়গুলো বলা হচ্ছে, সেগুলোকে যদি আমরা প্রপারলি মেনটেন করি, তাহলে আমরা এমনি একটা সেফ এক্সিট পাচ্ছি স্টেয়ারটা। কিন্তু তার সাথে আরও কিছু এডিশনাল বিষয়, যে এই ধরনের কোনো ফ্রি কন্টেন্ট, যেটা নিয়ে এর আগেও শামসুল আলম স্যার সবাই আলোচনা করলেন, যে ফ্রি কন্টেন্টগুলো যদি আমি স্কেপ রোডের ভিতরে ব্যবহার না করি, যেমন কোনো সাসপেন্ডেড সিলিং কোনো জায়গায়, কারণ ইটস নট অলওয়েজ স্টেয়ার, সামটাইমস করিডোর ইজ অলসো ইজ মাই ওয়ে অফ স্কেপ। তো সেই করিডোরের ভিতরে কী ধরনের লাইট ফিক্সচার ব্যবহার হচ্ছে, সাসপেন্ডেড সিলিং ব্যবহার হচ্ছে কিনা, গ্লাসের ব্যবহার বেড়ে গেছে কিনা, হ্যাঁ এই জায়গাগুলো, ইভেন গ্লাসটাও খুব মেজর একটা ইস্যু হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কমার্শিয়াল বিল্ডিংগুলোতে বিশেষ করে
যে গ্লাসের পার্টিশন ওয়ালটা অনেক সময় স্কেপ রোটেও অনেক সময় গ্লাসের পার্টিশন ওয়াল অনেক সময় ব্যবহার করে ফেলছে অনেক ক্ষেত্রে। তো এইটাই আসলে ওই সময় সবচেয়ে বেশি হ্যাজার্ড তৈরি করতে পারে। তার সাথে আমরা যদি এই ইমার্জেন্সি লাইট, দ্যাট মিন ডে লাইট এবং ইমার্জেন্সি লাইটিং এর ব্যবস্থাটা রাখতে পারি। যেটা হচ্ছে যে এই যে আমি আবার একটু ফায়ার প্রসঙ্গে থেকে যাই, কারণ যেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল যখন আমরা ব্যবহার করবো, রিসেন্ট টাইমে আমরা বেশ কিছু ইনসিডেন্ট দেখতে পেয়েছি যে আগুন ধরে গেছে বাসায় ও পুরো বাসা পুড়ে গেছে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে আমরা ফল সিলিং যেখানে ব্যবহার করছি, ফল সিলিং এর ম্যাটেরিয়ালটা প্রপারলি ফায়ার প্রুফ ছিল না বলে এই ধরনের ঘটনা ঘটছে। আর একটা ব্যাপার ঘটে থাকে যে পর্দা তো আমাদের ভাঁজ ভাঁজ হয়ে থাকে, প্রত্যেকটা ভাঁজের ভেতরে আসলে কিছু অক্সিজেন জমে থাকে, যেটা আসলে পর্দাটাকে খুব দ্রুত জ্বলে যেতে সাহায্য করে। এখন ওই যে কস্টিং এর ব্যাপারটা চলে আসে যে আমি যদি ফায়ার রেটেড পর্দা ব্যবহার করতে চাই তাহলে তো আমার কস্টিং অনেক বেড়ে যাবে, কিংবা এই ফায়ার রেটেড আমার যদি সিলিং ব্যবহার করতে চাই তাহলে এখানে এটার খরচটা অনেক বেড়ে যাচ্ছে। তো আমার আর্কিটেক্ট শফিকের কাছে প্রশ্ন যে আসলে এই যে কোড কি বলে, যে কোডকে আমি আগে দেখবো নাকি আমি আমার খরচটাকে আগে দেখবো, আমার জীবনটাকে আগে দেখবো নাকি আমি খরচের কথাটা বেশি চিন্তা করবো? আহ, এই এই জায়গাটাতে আসলে বিষয় হচ্ছে যে বেস্ট প্র্যাকটিস করতে গেলে কি দরকার আর কি করতে হচ্ছে, এই দুটার ভিতরে তো অবশ্যই গ্যাপ আছে। যারা প্র্যাকটিসে আছেন তারা হয়তো স্বীকার করতে হবে তাদেরকে যে অবশ্যই গ্যাপ আছে। যেমন আমরা গ্লাসের কথা যদি বলি, যেমন ধরেন আমাদের দেশে গ্লাসের একটা ব্যাপক ব্যবহার হচ্ছে যে 5 or 6 মিলি গ্লাস দিয়ে আমাদের উইন্ডো সিস্টেম কিন্তু হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে, এবং যে ফ্রেমিংটা ব্যবহার করা হচ্ছে সেটা হলো একদম খুবই মিনিমাল অ্যালুমিনিয়াম ফ্রেমিং, খুবই পাতলা। তো ওয়ারেস এখন আমি যদি এই গ্লাসটাকে যদি একটা আর্থকুয়েক রেজিলিয়েন্ট গ্লাস করতে যাই তাহলে কস্টিং কত বাড়বে। তো এই কস্টিং এর জায়গাটা কতটা ক্রিটিক্যাল সেটা আমি একটু জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি যে আমরা যদি একটা মোটামুটি আর্থকুয়েক রেজিলিয়েন্ট গ্লাস করতে যাই, যে হ্যাঁ 10 মিলি টেম্পার গ্লাস অ্যান্ড উইথ ইডিএফ ফ্রেম, তখন এই কস্টিংটা বেড়ে যাচ্ছে 3 গুণ থেকে 4 গুণ। তার মানে 600 টাকা এসএফটি গ্লাস 2400 টাকা এসএফটি হয়ে যাচ্ছে। সো এখানে এখন আমি যদি বলি যে বেস্ট প্র্যাকটিস করতে হবে, আপনাকে একটা ডেভেলপার কোম্পানিকে যদি আমি অফার করি যে আপনাকে বেস্ট প্র্যাকটিস করতে হবে, আপনাকে এই গ্লাসটা এই স্ট্যান্ডার্ডে দিতে হবে, এটা টু বি অনেস্ট ইট উইল নট ওয়ার্ক, বিকজ এই কস্টিং এর ফ্রেম এটা এটা শুধুমাত্র ওয়ার্ক করবে যদি এটা সেন্ট্রালি, যদি এটা কোডের মাধ্যমে, যদি এটা রুলসের মাধ্যমে এবং এটা যদি মনিটরিং এর মাধ্যমে যদি এটাকে এনশিওর করা যায়। আদারওয়াইজ অ্যাজ এন কনসালটেন্ট অথবা একজন ক্লায়েন্ট যদি এসে বলে যে আমাকে এরকম দিতে হবে, একজন এন্টারপ্রেনিয়র, একজন ডেভেলপার কিন্তু সে কস্ট ব্যালেন্স করে কখনোই কিন্তু ওই জায়গায় যেতে পারছে না। এটা এটা আমি আমাদের দেশের কথা বলছি, কিন্তু আমি যদি আরো অন্যান্য দেশের কাজের বিভিন্ন এক্সাম্পল আমরা জানি, আমাদের দেখার সুযোগ হয়েছে, আমরা স্টাডি থেকে জানি, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এই কমপ্লায়েন্সগুলোকে মেনটেন করার ব্যাপারটাতে কিন্তু খুব ক্রিটিক্যালি মেনটেন, খুবই ক্রিটিক্যালি মেনটেন, এবং এটা ভয়াবহ। মানে আমি যদি অস্ট্রেলিয়াতে আমার কাজ করার সুযোগ হয়েছিল, আমি যদি সেই কনটেক্সট থেকে বলি যে একদম ভেতরের একদম একটা ইন্টেরিয়র পার্টিশন থেকে শুরু করে এভরি লাইন, এভরি লাইট, এভরি ফিক্সচার, এভরিথিং হ্যাজ গট ইটস রেটিং। এটার কোয়ালিটি, এটার রেটিং, এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, সব কিছু প্রত্যেকটা ম্যাটেরিয়ালের সাথে, প্রত্যেকটার সাথে এটা মেনশনড, এবং এটা লোকাল কাউন্সিল মনিটর করছে এবং রিয়েলি সেখানে কিন্তু খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। এখন আমাদের দেশে এখনও কিন্তু এই মনিটরিংগুলো বা কতটুকু আমি এই রেজিলিয়েন্টভাবে ডিজাইন করছি, কস্ট বাড়লেও আমি এটাকে মানুষকে কি ওই জায়গাটাতে পুশ করতে পারছি কিনা, এটা কিন্তু আসলে অনেকটাই আমাদের হাতে নেই। এটা অনেকটাই ডিপেন্ড করছে যে আমি রুলস রেগুলেশনের ইমপ্লিমেন্টেশনকে কতটা এনশিওর করতে পারছি। কারণ এই কস্ট ড্রিভেন ব্যাপারটা খুব ভয়াবহ, কারণ যে কোনো ডেভেলপমেন্ট এটা আপনাকে কস্টের যে ফ্রেমওয়ার্ক সেটাকে আপনাকে মিট করতে হচ্ছে। অ্যাজ অ্যান আর্কিটেক্ট ইউ ক্যান নট ডিনাই, এটা কোনো ওয়ে নেই। কিন্তু আমাদের হাতে ওয়ে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা আমাদের লিমিটের ভিতরে কতটুকু পারি, যেটা হয়তো আমরা জ্ঞাতস্বরেও অনেক সময় হয়তো অনেকে একটা জিনিস ভুলে যাচ্ছি, হয়তো একটা ম্যাল প্র্যাকটিস অনেক সময় করে ফেলছি। তো আমাদের কিছুটা আমাদের লিমিটের মধ্যে আছে যে আমরা এটাকে প্রপোজ করতে পারি, মানুষকে মোটিভেট করার চেষ্টা করতে পারি যে এই আর্থকুয়েক রেজিলিয়েন্সি টু ফায়ার রেজিলিয়েন্সির কথা চিন্তা করে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এটাকে এনশিওর করতে গেলে আমাদের এখানে রেগুলেটরি অথরিটি যারা আছে, যারা এটাকে এই রেগুলেশনগুলো এনশিওর করছে এবং মনিটরিং করছে,
তাদের কঠোর সুপারভিশন ছাড়া এবং এটাকে ন্যাশনাল অ্যাওয়ারনেস তৈরি করা ছাড়া আমার মনে হয় না এই কস্ট ড্রিভেন এই ব্যাপারটাকে এটার সাথে হোয়াট গুড প্র্যাকটিস সেটার সাথে কমপ্লিমেন্ট করা সম্ভব, এটা মনে হয় না আসলে পসিবল। আমরা কি ধরনের ম্যাটেরিয়াল চুজ করছি এবং সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে যাই ঠিক ওই জায়গাটাতে রাখতে পারছি কিনা, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, যেহেতু কস্টের একটা বড় ইস্যু আমাদের দেশে আছে। তো এইসব ক্ষেত্রে যে আমরা যে আসলে তো ফাইনালি আমরা চাই একটা নিরাপদ আবাসস্থল নিরাপদ হবে। তো এইটার জন্য আমরা আমাদের যাদের জন্য কাজ করছি তাদেরকে আমরা কিভাবে তাদেরকে অ্যাওয়ার করতে পারি বলে মনে হয়? না, প্রথম বিষয় হচ্ছে যে ডিজাইন করছে সে নিজে অ্যাওয়্যার কিনা, এটা তো অবশ্যই একটা কোয়েশ্চেন। হয়তো সময়ে সময়ে কোনো কোনো বিষয় আসছে আপনাদের সামনে, তখন আমরা ওই বিষয়টাকে মোর কনসিডার করছি। তো যেমন আমরা ব্যালকনির রেলিং বা কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে হয়তো ডিজাইনের কনসেপ্ট আইডিয়া চেঞ্জ করলেই সেই জায়গাগুলোকে মোর সেফ করা যায়। তো আর্কিটেক্ট যদি নিজে রিয়েলাইজ করে যে বা ডিজাইন টিম টুগেদার যদি এটা রিয়েলাইজ করে যে এই বিষয়গুলো হওয়া দরকার, ইন দ্যাট কেস তারা যদি কনসার্ন হয় তাহলে সেই ক্ষেত্রে তারা তখন তাদের ক্লায়েন্ট গ্রুপকে অবশ্যই সচেতন করতে পারছে। কারণ আমি যখন একটা ভ্যালিড রিজনে যখন আমি আমার যার জন্য আমি কাজ করছি তাকে যদি আমি বিষয়গুলো যদি তার সামনে প্রেজেন্টই না করি তাহলে সে এটা বুঝবে কোথা থেকে। তো এই বিষয়গুলো কিন্তু ডিপিক্ট করা সম্ভব এবং সেই জায়গা থেকে ডিজাইনারের সচেতনতাটা বেশি জরুরি, যে তিনি নিজে সচেতন এবং তিনি তখন ক্লায়েন্টকে তার সেই বিষয়গুলো কনভে করছে এবং তাকে সচেতনতা তৈরির জন্য তাকে যতটুকু সম্ভব তাকে মোটিভেট করার চেষ্টা করছে। কারণ অনেক কিছুই থাকে যেটা না করলেও চলে, যে জিনিসটা হয়তো ওভারডান, এরকম অনেক কিছুই কিন্তু অনেক সময় আমরা করি। যেমন এই যে ছোট্ট একটা জায়গা থেকে আমরা এক্সাম্পল থেকে দেখতে পারি যে সিলিং আমরা করছি কিন্তু আমাদের কাছে ক্লায়েন্ট ডিমান্ড আছে, কিন্তু এটার অল্টারনেট কিন্তু চিন্তা করার সুযোগ আছে। সো সেই অল্টারনেটস গুলো যদি আমরা আমাদের যাদের জন্য আমরা কাজ করছি তাদেরকে যদি আমরা তাদের ফাংশনাল নিডটাকে ফিল আপ করতে পারি, তাদের ডিমান্ডটাকে যদি ফিল আপ করতে পারি, কনভিন্সিং দ্যাট এট দ্য সেম টাইম এই ধরনের হ্যাজার্ডের জন্য সেফ, তাহলে বোধহয় এটাকে ওয়ার্ক করানো সম্ভব। যে ঘটনাটা ঘটে যে আমরা তো আসলে ইন্টেরিয়র ডিজাইনের কাছে যাচ্ছি সবার শেষে, যতদিন আমাদের বিল্ডিং শেষ, হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় বিল্ডিং এর ফিনিশিংও শেষ, যে টয়লেটের কাজ শেষ, টাইলস লাগানো শেষ বা মার্বেল লাগানো শেষ, বিল্ডিং এর ফিনিশিংও শেষ, কিন্তু আমাদের ওই মুহূর্তে কোঅর্ডিনেশনটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা যদি আগে থেকে যদি আলাদা আলাদা ভাবে ডাকগুলো রেখে যেতাম তাহলে যিনি ইন্টেরিয়র কাজ করছেন তার জন্য হয়তো অনেক ক্ষেত্রে সুবিধা হয়। এরকম আরো কি কি ব্যাপার আছে যেটাকে দিয়ে আমরা আমাদের এই যে কাজগুলোকে আরো বেশি এনহ্যান্স করতে পারি? যেমন ডাক্টের পাশাপাশি একটা অ্যাপার্টমেন্টের ভিতরে, যেমন যদি এটা অ্যাপার্টমেন্ট হোক অর হোয়াট এভার দ্য কমার্শিয়াল বিল্ডিং, তো এখানে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক যেটা হয়, ইলেকট্রিক্যালের কনডুইটিং যেটা হয়, এটা পরবর্তী সময়ে যে কোনো একজন ইন্টেরিয়র ডিজাইনার বা একজন আদার কনসালটেন্ট যদি এখানে এসে ইন্টেরিয়র নিয়ে কাজ করেন তাহলে তার জন্য প্রপার প্রভিশন অফ ইলেকট্রিক্যাল লাইনস, এটা যদি একটা মানে শুরু থেকে একটা প্ল্যানিং চিন্তা করে যদি সেই অনুযায়ী যদি এই ইলেকট্রিক্যাল কন্ডুইটিং যদি প্রপারলি ডিজাইন করা থাকে তাহলে অবশ্যই এটা হেল্পফুল হতে পারে। অ্যান্ড দেন যেটা শুরুতে আলাপ হচ্ছিল যে প্লাম্বিং লাইন্সগুলো, এগুলো কতটা মেনটেনেবলভাবে মেনটেনেন্স করা যায়, এক্সেস করা যায়, এভাবে করা যায়, এটা হতে পারে। তেমন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাজার্ডের কথা আমি বলতে পারি, যেমন আমরা এয়ার কন্ডিশনিং ব্যবহার তো করছি, এই এসি আউটডোরগুলোর যদিও এসি আউটডোর সামটাইমস কিছু কিছু বিল্ডিংয়ে দেখা যায় যে এগুলো ওয়েল ডিজাইনড, এটা ভালো একটা আউটডোর স্পেস তৈরি করে বসানো হচ্ছে, ক্ষেত্র বিশেষে অ্যাক্সেসিবলও হয়। আবার ইন জেনারেল কিন্তু অনেক প্রজেক্টে কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো এটা খুবই একটা ফ্রি কন্টেন্টের মতো বিল্ডিংয়ের বাইরে বসতেছে। তো এই এসির একটা আউটডোর কিন্তু আর্থকুয়েক হ্যাজার্ডের জন্য একটা অনেক বড় হ্যাজার্ড হয়ে দাঁড়ায়। যে কোনো আর্কিটেকচারাল প্রজেক্টের ক্ষেত্রে অনেকগুলো এক্সপার্টাইজ একসাথে ওয়ার্ক করছে, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একদম ছোটোখাটো বিল্ডিংয়ের ভিতরেও ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট অনেক সময় একজন আলাদা রোল হিসেবে অ্যাসাইন হয়। আমি যদি একটা আরসিসি কনক্রিট সিলিংয়ের কথা বলি, আমরা কিন্তু নাওয়াডেজ আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমরা নিজেরাও করে থাকি অনেক সময় লাইটিংয়ের ইম্পর্টেন্সটা কতটুকু, এটাকে আমরা লাইটিং ডিজাইনার সবসময় পাই না, কিন্তু অনেক সময় আমরা নিজেরাই এটাকে অ্যাজিউম করার চেষ্টা করি, ক্যালকুলেট করার চেষ্টা করি। দেখা যাচ্ছে যে কনসিলড লাইটিংয়ের একটা খুব ভালো প্রভিশন একটা বিল্ডিংয়ের ভিতরে করা আছে,
তখন কিন্তু একটা সাসপেন্ডেড সিলিং আর করার প্রয়োজন হচ্ছে না। তো এইভাবে প্রত্যেকটা জিনিসকে যদি ইনিশিয়াল ডিজাইনে আমরা যদি অল সার্ভিসেস এবং অল এইটার সাথে যে হারমোনিয়াসভাবে যতগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট আসছে সবগুলোকেই যদি একদম শুরু থেকে যদি আসলে প্রপারভাবে যদি আসলে অ্যাড্রেস করা হয়, তাহলে মনে হয় পরবর্তীতে একজন ইন্টেরিয়র ডিজাইনার আসুক বা একজন আর্কিটেক্ট হুএভার ইট ইজ যে এখানে কোনো মডিফাই করছে বা এডিশনাল কাজ করছে, তার জন্য কিন্তু প্রভিশনগুলো ইজিলি সে এখানে পাবে। এবং সে যদি ইকুয়ালি রেসপন্সিবল হয়, সে হয়তো এখানে এডিশনাল অনেক কিছু না করে, হ্যাঁ, সিম্পলি যদি একটা স্পেস ডিজাইন করা হয়েছে সেখানে হয়তো বিম কলামের অ্যাকোমোডেশন বা সেখানে ইলেকট্রিক্যাল পয়েন্টের অ্যাকোমোডেশন এতটা স্ক্যাটার বা হয়তো এতটা আনঅর্গানাইজ যে দেখা গেল যে সেখানে একটা সিলিং করা ছাড়া কোনো অল্টারনেট হয়তো নাই আমার হাতে, তখন একজন ইন্টেরিয়র ডিজাইনার বা এনিওয়ান আর্কিটেক্ট যে ইন্টেরিয়র ডিজাইন করছে সে কিভাবে এটাকে অ্যাড্রেস করবে। সো একইভাবে আমি যদি বলি যে হ্যাঁ, যদি খুব ওয়েল ডিজাইনড হয়, তাহলে তো পরবর্তীতে এসে সে যদি চায় যে হি ওয়ান্ট টু স্কিপ, যে এই ধরনের যেটা অপ্রয়োজনীয় জিনিসটাকে যতটা কাট অফ করা যায়, অ্যাডেড এলিমেন্ট, হ্যাঁ, এই ধরনের অ্যাডেড এলিমেন্টকে সে যতটাকে রিডিউস করে যদি সে ডিজাইন করতে চায়, আমার মনে হয় সেটার অনেকটাই স্কোপ ওপেন হয়ে যেতে পারে যদি এটাকে একদম রুট প্ল্যানিংয়ে যদি এটাকে এনশিওর করা সম্ভব হয়।